Hello everyone, my name is Rakibul Hossain Rafi, currently an elective student of Q University Hospital. তো প্রথমে একটা পেশেন্ট আসছে, পেশেন্ট এসে বলতেছে যে আমার 8 মাস যাবত মানে প্রচুর পরিমাণে ভয়েসের সমস্যা হইতেছে, বা আমার ভয়েসটা হচ্ছে প্রচুর পরিমাণে খসখস করে, যেটাকে আমরা বলি হর্ষনাস অফ দ্য ভয়েস। সাথেও বলতেছে যে আমার যে বাম চোখটা, এই বাম চোখটা কেমন যেন একটু নেবে নেবে থাকে, এটাকে আমরা বলি টোসিস। অ্যান্ড সাথে কি বলতেছে, আমি হঠাৎ হঠাৎ করে আমার মাথা ঘুরে আমি পড়ে যাই। সো আমি 3টা সিমটম পাইলাম। এক নম্বর হচ্ছে হর্ষনাস অফ দ্য ভয়েস, সেকেন্ড হচ্ছে টোসিস, থার্ড থিং হচ্ছে সিনকো। আমি পেশেন্টের এক্সামিনেশন করলাম, এক্সামিনেশন করে দেখলাম যে আমার লেফট সাইডের যে নেকে সেখানে ছোট একটা মাস আছে। সো মাসটা দেখলাম সফট কনসিস্টেন্সি, তারপর হচ্ছে মানে মার্জিনও ওয়েল ক্লিয়ার সব কিছু, কিন্তু আমার যে ছোট মাসটা সেটা হচ্ছে সাইড টু সাইড মুভ করে, কিন্তু অ্যাবভ ডাউনওয়ার্ড মুভ করে না। তো এখানে আমরা যে লেফট সাইডে যে ল্যাটারাল একটা মাস পাইলাম, এই মাসে আমরা দেখতেছি যে সাইড টু সাইড মুভমেন্ট হয়, বাট অ্যাবভ ডাউনওয়ার্ড মুভমেন্ট হয় না। তো যখন অ্যাবভ ডাউনওয়ার্ড মুভমেন্ট হয় না, তখন আমরা এটাকে সাইন বলি। সাইনটাকে বলি হচ্ছে ফন্টেইনস মতো। আমাদের যে লেফট সাইডের নেক সোয়েলিং প্লাস হচ্ছে আমাদের ভয়েসের সমস্যা, আমরা প্রথম যেটা চিন্তা করবো দ্যাট ইজ থাইরয়েড কার্সিনোমা আছে কিনা, বা থাইরয়েড সোয়েলিং আছে কিনা, ল্যাটারাল লোব অফ দ্য থাইরয়েড সোয়েলিং অর কার্সিনোমা অফ দ্য থাইরয়েড। তো অ্যাজ এক্সপেক্টেড থাইরয়েড সোয়েলিং এর জন্য আমরা বেসিক্যালি টিএসএইচ T3 T4 করলাম, সবগুলোই হচ্ছে নর্মাল। তারপর আমরা থাইরয়েড স্ক্যান করলাম, তাও নর্মাল। আল্ট্রাসাউন্ড করলাম, তাও নর্মাল। সো লাইক থাইরয়েডের কোনো প্রবলেম নাই। এখন আমরা রিলেটিভ এক্সামিনেশন করে কনফার্ম হইলাম যে ইট ইজ নট আ থাইরয়েড, সো থাইরয়েড এক্সক্লুডেড। এখন আমরা সেকেন্ড কি চিন্তা করতে পারি, সেকেন্ড চিন্তা করি এটা কি লিম্ফ্যাডেনোপ্যাথি কিনা। তো লিম্ফ্যাডেনোপ্যাথি করার জন্য লিম্ফ্যাডেনোপ্যাথি যদি হইতো তাহলে লিম্ফ নোডসের এনলার্জমেন্ট হইতো, আদার যে লিম্ফ নোড আছে সেইগুলো দেখা যেত, কিংবা লিম্ফ নোড যে ফিচার্স আছে, লিম্ফ নোড অবস্ট্রাকশন অ্যান্ড অল, ওগুলো দেখা যেত। কোনো কিছু আসলে হয় নাই। সো লিম্ফ্যাডেনোপ্যাথিও এক্সক্লুডেড। সো হিয়ার কামস দ্য মেইন থিং, আমরা কি এফএনএসি করবো কিনা। সো আমরা যদি এফএনএসি এই জায়গাটায় করি, সেই জায়গাটা আমাদের মোস্টলি হচ্ছে কমন ক্যারোটিড এবং হচ্ছে ইন্টারনাল এক্সটার্নাল ক্যারোটিড আর্টারিজ থাকে। সো আমরা যদি এই জায়গাটা নিডেল ইনসার্ট করি, আমাদের আর্টারি পাংচার হওয়ার চান্সেস অনেক বেশি, এবং পাংচার যদি নাও হয় আমাদের এখানে ব্লিডিং এর চান্সেস অনেক বেশি, বিকজ দিস ইজ হাই ভাস্কুলার স্ট্রাকচার। সো আমরা এখানে এফএনএসি করবো না। কি কোনো মেটাস্টেটিক কার্সিনোমা, আমরা অন্য কোনো জায়গায় সিটি স্ক্যান অথবা হচ্ছে এক্স রে টেস্ট করে বা অন্যান্য সাইটে দেখলাম যে দেয়ার ইজ নো মেটাস্টেসিস, তাহলে কি হইতে পারে? ফুড থিং আসতে পারে এটা কি কোনো সোয়ানোমা কিনা। সোয়ানোমা যদি হইতো তাহলে একটা লেস ভাস্কুলার, যেগুলো লেস ভাস্কুলার স্ট্রাকচার ওইগুলোতে মেইনলি সোয়ানোমা হয়, বা সোয়ানোমাটা তো মেইনলি স্কালে এক্সটেন্ড করে। সো এটাকে সোয়ানোমা হইতে পারতো। আমরা যখন এমআরআই করলাম, এমআরআই করে দেখলাম যে ইটস নট আ সোয়ানোমা। সো আমার 4টা রিডি এক্সক্লুডেড। এখন কি হতে পারে? তো আমরা ফার্স্টে চিন্তা করি যে আমাদের সাইটটা কোথায়। আমাদের সাইটটা হচ্ছে বেসিক্যালি আমাদের যে স্পেসিফিক সাইট, দ্যাট ইজ লেফট সাইডের নেকে। আমরা যখন এমআরআই করলাম, এমআরআই করে দেখলাম যে ঠিক যেখানে বাইফার্কেশন হয়, অর্থাৎ এক্সটার্নাল ক্যারোটিড ইন্টারনাল ক্যারোটিড, এইটার যে যে জাংশন পয়েন্টটাতে যেখানে বাইফার্কেট হইতেছে, ওইখানে থেকে হচ্ছে আমাদের ক্যারোটিড বডি। সো এই ক্যারোটিড বডি ইজ কম্পোজড অফ প্যারাগ্যাংলিয়নিক সেলস। সো যখনই এরকম প্যারাগ্যাংলিয়নিক সেল থাকে, সেল মানেই হচ্ছে এটা অ্যাবনর্মাল পলিফারেশন হওয়ার চান্সেস বেশি, তাই না? সো আমরা সাসপেক্ট করতেছি আচ্ছা ক্যারোটিড বডিতে কোনো টিউমার আছে। আমরা যখন এমআরআই করলাম তখন আমরা দেখলাম ইটস লাইক আ সল্ট পেপার অ্যাপিয়ারেন্স। সো সল্ট পেপার অ্যাপিয়ারেন্স মানে কি? সল্ট মানে হচ্ছে এই জায়গাটা একটা হাইপার ভাস্কুলার টিউমার টিস্যুস আছে। আর পেপার মানে কি? পেপার যেই জায়গাটা খুব র্যাপিডলি ফ্লো করতো এই জায়গাটায়, ওই জায়গাটায় আস্তে আস্তে ভয়েড হয়ে যেতেছে বা কম হয়ে যেতেছে। সো দিস ইজ কল্ড সল্ট পেপার অ্যাপিয়ারেন্স। এক নম্বর এমআরআই ফাইন্ডিংস পেলাম। তারপর আমরা সাধারণত কন্ট্রাস্ট সিটি যদি করি, সেখানে আমরা দেখলাম যে এখানে একটা ওয়েল ডিফাইন্ড এনহ্যান্স ম্যাস আছে। আমরা যখন আল্ট্রাসাউন্ড বা ডপলার করলাম তখন আমরা দেখলাম সেখানে একটা স্প্লেইং আছে, স্প্লেইং অফ ক্যারোটিড ভেসেলস। সো এই যে স্প্লেইং অফ ক্যারোটিড ভেসেলস, সো এই যে স্প্লেইং অফ ক্যারোটিড ভেসেলস, এটাকে আমরা বলেছি লায়ার সাইন। লায়ার সাইন মানে হচ্ছে আমাদের এই ক্যারোটিড বডিতে যদি একটা মাস থাকে, তাহলে আমাদের যে এক্সটার্নাল ইন্টারনাল যে ক্যারোটিড আর্টারিস, এইটার যে নর্মাল বাইফার্কেশন, এর থেকে এটা অনেক ওয়াইড হয়ে যায়। এই যে বেশি ওয়াইডেনিং হয়ে গেল, এটাকে আমরা বলি লায়ার বা স্প্লেইং অফ ক্যারোটিড ভেসেলস। সো আমরা যদি ডিএসএ করি ইনভেস্টিগেশনে, অর্থাৎ হচ্ছে ডিজিটাল সাবস্ট্রাকশন এনজিওগ্রাফি, তখন আমরা 3টা মেইন ইম্পর্টেন্ট জিনিস পাবো। এক নাম্বার হচ্ছে টিউমারের যে ভাস্কুলারিটি, এটা কিরকম। 2 নাম্বার হচ্ছে টিউমারের যে ব্লাশ। আর 3 নাম্বার হচ্ছে কোন আর্টারিতে সেটা ফিট করতেছে, ফিডিং আর্টারি। সো আমরা যখন ডিএসএ করলাম তখন আমরা দেখলাম যে অ্যাসেন্ডিং প্যারেঞ্জিয়াল আর্টারিতে ফিট করতেছে। সো দিস স্ট্রাকচার ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দিস সার্জারি, যে কোন আর্টারিতে সে ফিডিং করতেছে মাসেল। So what is my diagnosis? My diagnosis is left-sided carotid body tumor. So what is carotid body? Carotid body is a chemoreceptor organ of our body. So chemoreceptor এর কাজ কি? আমাদের শরীরে যদি পার্শিয়াল প্রেশার অক্সিজেন কমে যায়, বা পার্শিয়াল প্রেশার কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায়, বা পিএইচ কমে যায়, এটা সাধারণত আমাদের ক্যারোটিড বডিগুলো মেনটেন করে। সো সামহাউ ক্যারোটিড বডি যদি কোনো টিউমার হয়, অ্যাবনর্মাল পলিফারেশন হয়, তখন কি আমাদের পিএইচ মেনটেন করতে পারবে? আমাদের যে অ্যাসিড বেস ব্যালেন্স করতে পারবে? পারবে না। তো যার কারণে অ্যাবনর্মাল পলিফারেশন হওয়ার কারণে, টিউমার হওয়ার কারণে, ম্যাস হওয়ার কারণে কেমো রিসেপ্টর গুলো কাজ করতে পারতেছে না, যার কারণে সিমটম গুলো দেখা দিতেছে। সো এই ক্যারোটিড বডিটা কেন এত ইম্পর্টেন্ট?
কারণ এই ক্যারোটিড বডির অ্যাডজেসেন্ট স্ট্রাকচারগুলো আছে, দিস আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট স্ট্রাকচার্স অফ আওয়ার বডি। কি কি থাকতে পারে? কমন ক্যারোটিড আর্টারি, এইটা বাইফার্কেট হয়ে হচ্ছে এক্সটার্নাল ইন্টারনাল ক্যারোটিড আর্টারি হয়েছে। এছাড়া ভেগাস নার্ভ আছে, হাইপোগ্লোসাল নার্ভ আছে, ভেগাস সাপ্লাই দিচ্ছে সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল বা রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ, এটা আছে। এখানে আমাদের সার্ভাইকাল সিম্প্যাথেটিক চেইন আছে, ক্যারোটিড সাইনাস আছে। সো প্রত্যেকটা জিনিস আমাদের অনেক বেশি ইম্পর্টেন্ট ফর বডি। সো এই যে ক্যারোটিড বডি টিউমারটা, হোয়াট ইজ দ্য প্যাথোজেনেসিস বা কিভাবে হলো? সো কোনো একটা জেনেটিক অল্টারেশন অথবা কোনো একটা ইডিওপ্যাথিক কজের কারণে আমাদের ক্যারোটিড বডিতে যে প্যারাগ্যাংলিয়নিক সেলস, এগুলো অ্যাবনর্মাল প্রলিফারেশন হলো। অ্যাবনর্মাল প্রলিফারেশন হইলে এই জায়গাটা একটা হাইপার ভাস্কুলার টিউমার হলো, অর্থাৎ প্রচুর পরিমাণ ব্লাড সাপ্লাই এই জায়গাটায়, যার কারণে টিউমারটা ঠিক যে বাইফার্কেশন অফ লাইক কমন ক্যারোটিড এসে এক্সটার্নাল ইন্টারনাল ক্যারোটিড আর্টারিস হয়েছে, ঠিক ওই বাইফার্কেশনে একটা অ্যাবনর্মাল গ্রোথ ক্রিয়েট করছে, একটা বড় একটা ম্যাস হয়েছে, যার কারণে অ্যাডজেসেন্ট স্ট্রাকচার্স অর্থাৎ আর্টারি, নার্ভ অ্যান্ড আদার থিংস এগুলোকে কমপ্রেস করতেছে। অ্যাজ এ রেজাল্ট সিমটমগুলো অ্যাপিয়ার করতেছে। সো কি কি সিমটম অ্যারাইজ করতেছে? আমরা যদি ক্যারোটিড বডির এই লোকেশনটাকে দেখি, ঠিক ওইটার কাছেই আছে হচ্ছে ভেগাস নার্ভ বা 10th ক্রেনিয়াল নার্ভ। এই ভেগাস নার্ভটা আমাদের সাপ্লাই দেয় হচ্ছে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভকে। সো যদি ভেগাস নার্ভ কমপ্রেস হয়, ভেগাস নার্ভ কাজ করতে না পারে, ওকে রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভকে সাপ্লাই করতে পারবে না। যদি সাপ্লাই ঠিক মতো না হয়, আমাদের ভয়েস কি ঠিক মতো হবে? ভয়েস প্রডিউস বা পিচিং তো ঠিক মতো হবে না, যার কারণে উই গট হর্শনেস অফ দ্য ভয়েস। সো তারপর আমাদের কেন টোসিস হয়? আমাদের যে টিউমার, এই টিউমারটার কারণে আমাদের যে সার্ভাইকাল সিম্প্যাথেটিক যে চেইনটা থাকে ওই জায়গাটায় সে ইনভলভ হওয়ার কারণে যে চেইনটা অর্থাৎ ঠিক মতো তো সিগন্যাল যেতে পারতেছে না, অর্থাৎ সিম্প্যাথেটিক চেইন সিগন্যালটা লস হয়। সিগন্যালটা যদি লস হয়, সিম্প্যাথেটিক নার্ভ ঠিক মতো কাজ করতে পারতেছে না, এবং সিম্প্যাথেটিক নার্ভের কাজই হচ্ছে ফাইট অ্যান্ড ফ্লাইট রেসপন্স, অর্থাৎ আমাদের চোখে মাইগ্রেসিস করবে। তো যদি মাইগ্রেসিস করতে না পারে, ইট মে কজ মায়োসিস্টোসিস। সিঙ্কোপ হইতেছে, সিঙ্কোপ সিক্স সেম সার্ভাইকাল যে সিম্প্যাথেটিক চেইন, সিম্প্যাথেটিক নার্ভ যেতে পারতেছে না, সিম্প্যাথেটিক নার্ভের কাজ হচ্ছে হার্ট রেট বাড়ানো, ব্লাড প্রেশার বাড়ানো। তো সিম্প্যাথেটিক কাজ করতে না পারলে আস্তে আস্তে হার্ট রেট কমে যাবে, ব্লাড প্রেশার কমে যাবে, যার কারণে আমাদের সেরেব্রামে যে পারফিউশন আছে সেটা কমে যাওয়ার কারণে পেশেন্ট গট সিঙ্কোপ। তখন এখানে এরকম একটা টিউমার হয়, তখন এক ধরনের হরমোনাল অ্যাবনর্মালিটি দেখা যায়, অর্থাৎ এই জায়গাটা থেকে প্রচুর অ্যাবনর্মাল সিগন্যাল হয়, সিগন্যালের কারণে ক্যাটেকোলামাইনগুলো রিলিজ হয়। তো ক্যাটেকোলামাইন যদি রিলিজ হয়, অর্থাৎ হাইপার টেনশন, ট্যাকিকার্ডিয়া, হেডেক, সোয়েটিং, এই জিনিসগুলো অ্যাপিয়ার করে। সো হুইচ মে রিলেটেড টু দ্য থাইরয়েড প্রবলেম। সো যার কারণে আমরা এই দুইটা জায়গার মধ্যে একটা কনফিউজ হয়ে যাই, ওয়েদার ইট ইজ দ্য ক্যারোটিড বডি টিউমার নাকি থাইরয়েড টিউমার। এছাড়া আমরা কি টেস্ট করতে পারি? আমাদের তো ক্যাটেকোলামাইন এক্সেস হয়ে যেতে পারে ডিউ টু দ্য লোকেশন অফ দ্য টিউমার। সো আমরা করতে পারি 24 আওয়ার্স ইউরিনারি কর্টিসল 1 নম্বর। 2 নম্বর আমরা করতে পারি কিছু জেনেটিক টেস্টিং, অর্থাৎ ওর ফ্যামিলি হিস্ট্রি বা ওর জেনেটিকে কোনো প্রবলেম আছে কিনা। 3 নম্বর করতে আমরা হিস্টোপ্যাথোলজি। হিস্টোপ্যাথোলজি যদি করি, তাহলে আমরা এক ধরনের প্যাটার্ন দেখবো, এই প্যাটার্নটাকে আমরা বলি হচ্ছে জেল বলেন প্যাটার্ন। সো দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখন আমরা সার্জারির দিকে অ্যাপ্রোচ করবো, কি ট্রিটমেন্ট দেবো এটা জানবো। তার জানার আগে আমাদেরকে এই টিউমারটাকে একটা ক্লাসিফিকেশনে ফেলা হয়। এই ক্লাসিফিকেশনটাকে আমরা বলি হচ্ছে শ্যামলিং ক্লাসিফিকেশন, অর্থাৎ এটা 3টা পার্ট, 1, 2, 3। যেটা 1 সেটা হচ্ছে খুব স্মল লোকালি অ্যাটাচ থাকে, যার কারণে খুব ইজিলি অপারেট করা যায়। সো দিস ইজ ভেরি ইজি টু অপারেট। যদি 2 হয়, তাহলে এটা যে সারাউন্ডিং যে ভেসেলসগুলো আছে এটাকে পার্শিয়ালি এটা এফেক্ট করে, তো যার কারণে একটু ডিফিকাল্ট হয়, বাট উই হ্যাভ টু বি কেয়ারফুল অ্যান্ড উই হ্যাভ টু ডু প্ল্যানিং। যে থার্ড স্টেজ, এই থার্ড স্টেজে হচ্ছে একদম ডিরেক্টলি ক্যারোটিডটাকে হচ্ছে ইনভলভ করে রাখে, যার কারণে যখন ক্যারোটিড আর্টারিস অ্যান্ড ক্যারোটিড ভেসেলসগুলোকে যখন অ্যাপিয়ার করে রাখে, তখন ডিফিকাল্ট হয় অপারেট করা। So যখন 3 এর মধ্যে হবে 2টা পার্ট, 3A 3B। 3A যদি হয়, ইনভলভ হওয়ার পরেও আমরা চাইলে ডাইসেক্ট করতে পারি, বাট 3B এমনভাবে ইনভলভ করে যে আমরা চাইলেও আমরা মানে টিউমারটাকে এমনভাবে রিসেক্ট করবো যেখানে আসলে ভেসেলস ইনভলভ হবে না, এটা পসিবল না। তখন আমাদেরকে ভেসেলেও ইনভলভ হয়ে ভেসেলটাকে আমাদের স্যাক্রিফাইস করতে। সো হোয়াট আর দ্য ট্রিটমেন্ট অপশন? মেইনলি 3টা ট্রিটমেন্ট অপশন। একটা হচ্ছে আমরা অবজার্ভ করবো, 2 নম্বর হচ্ছে আমরা পেশেন্টকে রেডিওথেরাপি দিব, আর থার্ড হচ্ছে আমরা পেশেন্টকে সার্জারির দিকে আগাবো। সো আমরা কিভাবে সার্জারি করবো? আমরা পেশেন্টটাকে পজিশন করাইলাম, পজিশন করার পর আমরা সার্ভাইকালে একটা ইনসিশন দিলাম, আমাদের যে ক্যারোটিড শীট আছে এই ক্যারোটিড শীটটাকে এক্সপোজ করলাম। এক্সপোজ করার কারণে যে আমাদের যে ভেসেলসগুলো আছে, এই ভেসেলসগুলো আমাদের ব্লিডিংটাকে কন্ট্রোল করতে হবে। আচ্ছা, তারপর আমরা কি নার্ভগুলো আইডেন্টিফাই করলাম, 10th ক্রেনিয়াল নার্ভ, 12th ক্রেনিয়াল নার্ভ অ্যান্ড সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল নার্ভ। যখন আমরা এই নার্ভগুলোকে আমরা আইডেন্টিফাই করছি, আইডেন্টিফাই করার পর আমাদের কোন ফিডার ভেসেলস আছে, অর্থাৎ অ্যাসেন্ডিং যে ফ্যারেঞ্জিয়াল আর্টারি, এই ফিডার ভেসেলটাকে আমরা আইডেন্টিফাই করলাম। এরপর আমরা ওটাকে ডিভাস্কুলারাইজেশন করলাম, অর্থাৎ ভেসেলগুলো যাতে কোনোভাবে ভাস্কুলারাইজ না হয়, ব্লিডিং না হয়, আমরা ভাস্কুলারাইজ করলাম, আমরা কটারাইজ করে দিলাম, অ্যান্ড সেফলি হচ্ছে টিউমারটাকে ডিসেক্ট করলাম। ঠিক আছে, অ্যান্ড আমরা টিউমারটাকে কীভাবে ডিসেক্ট করি বা ডাইসেক্ট করি, এটাকে সার্কামফারেন্সিয়াল ডাইসেকশন বলে, অর্থাৎ চারদিকে গোল করে সার্কামফারেন্সিয়াল ডাইসেকশন করি। অ্যান্ড এইখানে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে, আমরা যদি ক্লাসিফিকেশন করে স্টেজ 3তে দেখি, এটা হচ্ছে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারিকে ইনভলভ করতেছে। তো কখনো কখনো আমাদের এক্সটার্নাল ক্যারোটিড আর্টারিকে স্যাক্রিফাইস করা লাগে যদি টিউমারের সাইজটা অনেক বড় হয়। যদি ইন্টারনাল ক্যারোটিড আর্টারিকে ইনভলভ করে, তখন সাধারণত আমরা এখানে হচ্ছে এক ধরনের গ্রাফটিং করি বা আমরা ক্যারোটিডটাকে রিকনস্ট্রাক্ট করতে পারি। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে, আমরা ওয়াইল ডুইং দ্য অপারেশন আমাদের তো এই আর্টারিগুলোকে ক্ল্যাম্প করতে হয় বা এই আর্টারিগুলোকে আমাদের কিছুক্ষণের জন্য অফ রাখতে হয় ব্লিডিংটা কন্ট্রোল করার জন্য।
সো তখন যদি অনেকক্ষণ যাবত অপারেশন হয়, তখন তো আমাদের যদি ইন্টারনাল ক্যারোটিড আর্টারি যদি ঠিকমতো ব্লাড দিতে না পারে, ব্রেইনে যাবে না, ব্রেইনের আগে ইসকেমিয়া হয়ে স্ট্রোক হতে পারে বা পেশেন্টের কমপ্লিকেশন হতে পারে, তখন আমরা একটা টেম্পোরারি শান্টের ব্যবস্থা করি। সো যাতে আমাদের এই ইসকেমিয়া বা স্ট্রোক এই সিমটমগুলো থেকে আমরা রিলিফ হতে পারি বা আমাদের ফার্দার কমপ্লিকেশন না হয়। এছাড়া আমরা কোনোভাবে সার্জারি করতে পারি, ইয়েস। আমরা যে অ্যাপ্রোচ নিতে পারি সেটা হচ্ছে ট্রান্সসার্ভাইকাল প্যারোটিড অ্যাপ্রোচ। এইখানে আমরা বেটার এক্সপোজার পেতে পারি। এছাড়া আমরা আর কোনো ওয়ে আছে, ইয়েস, স্কাল বেস অ্যাপ্রোচ। তখন আমাদের সাধারণত স্কাল পর্যন্ত এক্সটেন্ড হতে হয়। সিন্স আমাদের আর্টারিটা লোকেটেড, দ্যাট ইজ ওয়াই আমরা সার্ভাইকাল ইনসিশন দিয়েই আমরা অপারেট করলাম। অ্যান্ড অপারেশনের ডিউরিং অপারেশন ইন্ট্রাঅপারেটিভে আমরা পেশেন্টের এমইপি, এসএসইপি, ইইজি বা ক্রিনিয়াল নার্ভগুলো আমরা মনিটর করবো, অ্যান্ড সেরিব্রাল পারফিউশন হচ্ছে সেখানে সেগুলো অ্যাসেস করবো। সো হোয়াট ইজ দ্য লাইক কমপ্লিকেশন অফ দিস সার্জারি? আমাদের তো এখানে মোস্ট ইম্পর্টেন্ট যে ভেসেলসগুলো থাকে, সো ম্যাসিভ ব্লিডিং হতে পারে, ক্যারোটিডে ইঞ্জুরি হতে পারে, অথবা এখানে হেমাটোমা হতে পারে। এছাড়া ব্রেইনে ওই যে যদি ব্লাড সাপ্লাই ঠিক মতো না যায়, টিআইএ বা স্ট্রোক হতে পারে। এছাড়া নার্ভ ইঞ্জুরি হতে পারে। যদি 10th ক্রেনিয়াল নার্ভে ইঞ্জুরি হয়, আমাদের ল্যারিঞ্জিয়াল নার্ভকে দিতে পারবো না, হর্ষণের সাথে ভয়েস হতে পারে। 11th হইলে আমাদের শোল্ডারকে দিতে পারবে না, অ্যাক্সেসরি নার্ভটা। তো শোল্ডারটা কি উইকনেস হয়ে যাবে। অ্যান্ড 12th হাইপোগ্লোসাল, তো টাঙে দিতে পারবো না, টাং উইকনেস হয়ে যাবে। অ্যান্ড সিম্প্যাথেটিক চেইনে যদি প্রবলেম হয়, তাহলে ইট মে কজ হর্নার সিন্ড্রোম। সো হোয়াট ইজ দ্য কেস সামারি বেসিক্যালি? সো কেস সামারি হচ্ছে যে একটা পেশেন্ট আসছে, পেশেন্ট বলতেছে যে আমার গলা ফিস ফিস করে আওয়াজ হয় বা আমার গলা ঠিক মতো আওয়াজ হয় না, এটাকে আমরা বলি হর্ষণের সাথে ভয়েস। পেশেন্ট বলতেছে যে আমার হঠাৎ করে মাথা ঘুরে আমি পড়ে যেতে পারি, অ্যান্ড বলতেছে যে আমার বাম চোখটা মানে সবসময় কেমন জানি মানে নিভু নিভু থাকে, এটাকে আমরা বলি টোসিস। আমরা পেশেন্টকে এক্সামিনেশন করলাম, এক্সামিনেশন করে দেখলাম যে আমরা লেফট সাইডে নেকে একটা মাস পাইতেছি, মাসটা হচ্ছে ফার্ম স্মুথ, কিন্তু এটাকে হচ্ছে আমরা সাইড টু সাইড মুভ করতে পারলেও এবং ডাউনওয়ার্ডস মুভ করতে পারি না, এটাকে আমরা বলবো ফ্রন্টিয়ার সাইন। যখন এরকম আমরা দেখি তখন আমরা কি সাসপেক্ট করতে পারি? প্রথমত আমরা চিন্তা করতে পারি যে থাইরয়েডের ল্যাটারাল লোবে কোনো সোয়েলিং আছে কিনা বা থাইরয়েড কার্সিনোমা কিনা। তো এটাকে এক্সপ্লোর করার জন্য আমরা টিএসএইচ, টি3, টি4 করলাম, এভরিথিং ইজ নর্মাল। থাইরয়েড স্ক্যান করলাম নর্মাল। অ্যান্ড আমরা হচ্ছে আদার যে ইনভেস্টিগেশন আছে থাইরয়েডের ইনভেস্টিগেশন করে আমরা দেখলাম অল আর দ্য নর্মাল। সো থাইরয়েডে কোনো অ্যাবনর্মালিটি নাই। এখানে কি সোয়ানোমা হতে পারতো, কিন্তু সোয়ানোমা তো লেস ভাস্কুলার স্ট্রাকচারে হয়, এখানে তো সাধারণত একটা ক্যারোটিড ভেসেলের আমরা স্ট্রাকচার আইডেন্টিফাই করতে পারতেছি। তো এখানে সোয়ানোমা হওয়ার চান্সেস কম। এমআরআই করলাম, এমআরআই করে দেখলাম যে দেয়ার ইজ নো লাইক সিগনিফিকেন্স অর সাইন অফ সোয়ানোমা। এছাড়া কি হতে পারে, কোনো মেটাস্ট্যাটিক টিউমার হতে পারে বা লিম্ফোডেনোপ্যাথি হতে পারে। আমরা লিম্ফ নোডগুলা প্যালপেট করে দেখলাম যে নো লিম্ফ নোড এনলার্জমেন্ট, এন্ড আদার ইনভেস্টিগেশন করে দেখলাম দেয়ার ইজ নো মেটাস্টেসিস টু আদার ফ্রম আদার অর্গানস। তারপর আমরা যেটা করলাম, আমরা হচ্ছে এমআরআই করলাম, এমআরআই করে দেখলাম আমরা সল্ট পেপার অ্যাপিয়ারেন্স। আমরা সাধারণত ডিএসএ করলাম, ডিএসএ করে আমরা 3টি ইম্পর্টেন্ট ফাইন্ডিংস পাইলাম। অ্যান্ড আমরা সাধারণত এনজিওগ্রাফি অ্যান্ড আদার ইমেজিং করে যেটা মোস্ট ইম্পর্টেন্ট ফাইন্ডিংস পেলাম সেটাকে আমরা বলি লায়ার সাইন, LYRE, লায়ার সাইন। লায়ার সাইন অর্থাৎ হচ্ছে যে টিউমারটা যে হয়েছে ক্যারোটিড বডি, অর্থাৎ আমাদের টিউমারটা আমরা পাইতেছি হচ্ছে ক্যারোটিড বডিতে। ক্যারোটিড বডির যে টিউমারটা, এই টিউমারটা এমন একটা পজিশনে আছে, এই পজিশনের কারণে এক্সটার্নাল ইন্টারনাল যে আইডিয়া ক্যারোটিড বডিতে এমন একটা টিউমার হয়েছে, এই টিউমারটা এমন একটা পজিশনে আছে যে আমাদের এক্সটার্নাল আর ইন্টারনাল ক্যারোটিড আর্টারি বাইফার্কেশনটা অনেক ওয়াইডেনিং হয়ে গেছে, এটাকে আমরা বলি লায়ার সাইন। সো হোয়াট উড বি মাই ডায়াগনোসিস? মাই ডায়াগনোসিস ইজ লেফট সাইডেড ক্যারোটিড বডি টিউমার। আচ্ছা, যদি এরকম টিউমার হয় তখন আমাদের সাধারণত কি হয়, এই যে এখানে আমাদের অ্যাডজেসেন্ট যে স্ট্রাকচার অর্থাৎ 10th ক্রেনিয়াল নার্ভ, ভেগাস নার্ভ, এটা সাপ্লাই দেয় হচ্ছে মানে ল্যারিঞ্জিয়াল নার্ভ। ল্যারিঞ্জিয়াল নার্ভ সাপ্লাই দিতে পারতেছে না ঠিক মতো, কারণ মাসটা অনেক বড়, আমাদের হর্ষণের সাথে ভয়েস হইতেছে। এখানে আমাদের সিম্প্যাথেটিক চেইন থাকে, সিম্প্যাথেটিক চেইন যদি ইনভলভ হইতেছে তার মানে আমাদের সিম্প্যাথেটিক নার্ভ কাজ করতে পারতেছে না ঠিক মতো, তাহলে হার্ট রেট আর ব্লাড প্রেশার কমে যাবে। কমে যাওয়ার কারণে আমাদের ঠিকমতো ব্রেইনে পারফিউশন না হওয়ার কারণে ওর মাঝে মাঝে সিনকোপ হয়। অ্যান্ড ঠিক সেইম ওর যখন সিম্প্যাথেটিক নার্ভাস মানে সিম্প্যাথেটিক নার্ভের অ্যাক্টিভিটিস কমে যাবে, তখন ওর চোখটা তো ঠিকমতো মাইগ্রেসিস করতে পারবে না, যার কারণে ওর টোসিস হলো। সো প্যাথোজেনেসিসটা হচ্ছে বেসিক্যালি টিউমারটা অ্যাবনর্মাল গ্রোথ হয়েছে, অর্থাৎ এখানে প্যারাগ্যাংলিয়নিক সেল থাকে, অ্যাবনর্মাল গ্রোথ হয়েছে, অ্যাবনর্মাল গ্রোথের কারণে এত বেশি বড় হয়েছে। হাইপার ভাস্কুলার স্ট্রাকচার হয়েছে, হাইপার ভাস্কুলার স্ট্রাকচারের কারণে এটা ক্যারোটিড বডি যেটা সেটা হচ্ছে অ্যাডজেসেন্ট স্ট্রাকচারগুলোকে কম্প্রেস করতেছে এন্ড আদার সিমটম দেখা দিতেছে। সো কি কি সিমটম হইতেছে এন্ড আমরা কি ট্রিটমেন্ট করবো, মেইনলি আমরা অবজার্ভ করতে পারি, পেশেন্টকে রেডিওথেরাপি দিতে পারি, আমরা সার্জারি করতে পারি। কীভাবে সার্জারি করতে পারি? আমরা একটা সার্ভাইকাল অ্যাপ্রোচ নিয়ে ক্যারোটিড যে শীট আছে এগুলোকে আমরা সাধারণত এক্সপোজ করে আমরা মেইন কথা হচ্ছে দেখবো যে এখানে কোন পজিশনে আছে। এখানে মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে যে এই ক্যারোটিড আর্টারিসগুলো আছে, এই ক্যারোটিড আর্টারিসগুলোকে কোনোভাবে ইনজুরি করা যাবে না। যদি আমরা ক্লাসিফিকেশন করে দেখি যেটা টাইপ 3-তে আছে, তখন যদি আমাদের টিউমারটা অনেক বড় সাইজ হয় তাহলে আমরা এক্সটার্নাল ক্যারোটিড আর্টারিকে স্যাক্রিফাইস করতে পারি, বাট ইট ইজ আ ভেরি রেয়ার পোর্শন। এবং মেইনলি দেখতে হবে ইন্টারনাল ক্যারোটিড আর্টারিকে যদি আমরা অনেকক্ষণ ধরে মানে আমরা যদি এটাকে ক্লিপিং করে রাখি বা আমরা যদি এটাকে আটকে রাখি, তখন আমরা দেখবো যে আমাদের ব্রেনে ঠিকমতো ব্লাড পৌঁছাতে পারতেছে না, ইস্কেমিয়া হতে পারে, তখন পেশেন্ট ফার্দার কমপ্লিকেশন হতে পারে। তখন আমরা ইন্ট্রাঅপারেটিভলি একটা টেম্পোরারি শান্ট করতে পারি। সো আবার যদি ইন্টারনাল ক্যারোটিড আর্টারিতে যদি কোনো প্রবলেম হয় তাহলে আমরা সাধারণত এখানে একটা গ্রাফটিং করতে পারি।
সো এই জিনিসগুলো অপারেশনের সময় দেখা মাস্ট। অ্যান্ড পোস্ট অপারেটিভ আমাদের হচ্ছে নার্ভ ইঞ্জুরি হতে পারে, প্রচুর হেমোরেজ হতে পারে, আর্টেরিয়াল ইঞ্জুরি হতে পারে, অ্যান্ড আদার কমপ্লিকেশনস মে বি ফাউন্ড। So yeah, that's all for the case of carotid body tumor. So that's all for today's case. Thank you so much for watching. I hope আমি ফেসটাকে ঠিকমতো প্রেজেন্ট করতে পারছি। So that's what the beauty of university is, to find out the cause and be a mysterious person. Thank you so much for watching the video.